আমি নবনীতা। আজকে আমি যে গল্পটা পড়ে শোনাচ্ছি সেই গল্পটার নাম আবার এসেছে আষাঢ়। এটা একটা খুবই মজার গল্প, নবনীতা দেবসেনের লেখা। এ কি কাণ্ড! এ যে একেবারে থার্ড ক্লাস ওয়েটিং রুম বানিয়ে ফেলেছে সমন দারুণ বৈঠকখানাটাকে। ঘরে ঢুকতে ঢুকতে দাদামণি থমকে দাঁড়ান। এই দৃষ্টিটাকেই রবীন্দ্রনাথ বোধহয় বলেছেন নিমেষ হত। নিঃশ্বাস বন্ধ করে চোখ বুলোতে থাকেন ঘরময়। ছি ছি ছি! দাদামণির ক্ষোভে দুঃখে বাকরোধ হয়ে যায়। করেছিস কি? এই যে বন্যার্তদের শিবির। হাতের ছাতাটা দিয়ে মেঝের কোণটা দেখালেন, যেমন ডেমনস্ট্রেটাররা দেখায় ছড়ি দিয়ে। এসব কি? ঘরদোর ঝাঁটপাট দেওয়ার পাট কি তুলে দিয়েছিস? ঘর ভর্তি কুতুলের লোমে সাদা সাদা বল উড়ছে, যত্রতত্র চুনবালি দেওয়াল ও ছাদ থেকে খসে পড়া। ঝুলের টুকরো ইতিউতি উড়ে বেড়াচ্ছে প্রজাপতির মতো, পাখার বাতাসে ডানা মেলে। ইস, চোখে না দেখলে বিশ্বাস হতো না যে এই ঘরটার এই মূর্তি করা যায়, করা সম্ভব। লজ্জায় মাথা ঝুলিয়ে বসে আছি। প্রথমে দাদামণির লেকচারটি হজম করি, তারপর ঝাঁঝিয়ে উঠি। দেখতে পাচ্ছ না, বাড়িতে মিস্ত্রি লেগেছে যে। ঘরে সোফা কোচ নেই, শোবার ঘর, ভাড়ার ঘর, স্টাডি, সব ঘরের জিনিস এই ঘরে জড়ো করা, সব কিছু নামানো। খাট টেবিল সবই তো খোলা, সব কিছু পুটলি বাঁধা। এমনিভাবে বুঝি আমি থাকি? এই একটি ঘরই নেয়নি, বাকি সবগুলো ঘরই যে মিস্ত্রিটা নিয়ে নিয়েছে। গুছিয়ে রাখবই বা কী করে? রেখেই বা কী হবে? আবার তো তুলতে হবে যথাস্থানে। এটা তো টেম্পোরারি। নিয়েছে, নেবে কেন? তুমি দেবে কেন? তুমি দিলে কেন? ওরা সব ঘরে কাজ শুরু করে দিল একসঙ্গে। বলি, একসঙ্গে সব ঘরে মিস্ত্রি লাগানোর কথা কে কবে শুনেছে? তুই দিয়েছিস কেন ঢুকিয়ে? একখানা ঘর করবে, সব শেষ করে সাজিয়ে দেবে, তারপর আরেকখানা ঘর। এ কেমন কাজের ছিরি? আমি কি করব? রহমানকে কন্ট্রাক্ট দিয়েছি, সে যেমনভাবে করবে তেমনিভাবে হচ্ছে তো। সে একসঙ্গে 2-3টে ঘর করছে, আমরা সাজিয়ে তুলতে সময় পাচ্ছি না। একে একে সবাই এই ঘরে এসে জমছে। ভাড়ার ঘর, শোবার ঘরগুলো, স্টাডি সবই বেইখতার হয়ে গেছে। শোবার ঘর সব কটাই কাজ হচ্ছে। কাজ হয়ে গেছে, কিন্তু সব আলো পাখা নষ্ট হয়ে গেছে তো, ও ঘরগুলোতে শোয়া যাচ্ছে না। এই ঘরে আলো পাখা ঠিক আছে। আলো পাখা নষ্ট কেন হয়ে গেল? বলতে পারি না, হয়েছে এটুকু জানি। রহমান বলছে ব্রাশের টানে অমন হয়েই থাকে। মোটেই হয়ে থাকে না। তোমাকেও পেয়েছে গাধা, তোদের ইলেকট্রিক মিস্ত্রি নেই? এনেছিলাম, সে বলল ঘরাঞ্চি ছাড়া পাখা সারবে না। ঘরাঞ্চি ওর কাছে নেই, অন্যত্র কাজ হচ্ছে, সেখানে আছে। ঘরাঞ্চিওয়ালা আর কোনো মিস্ত্রি নেই এ পাড়ায়? না, আর অন্যরা সব মই-ওলা পার্টি। মইতে হবে না। তা শুচ্ছিস কোথায়? এ ঘরেই? খাট তো খোলা, এই মেঝের গদিতে তো একজন মাত্র, বড়জন 2জন। ওই ফোল্ডিং খাটে আরেকজন, আর মাদুরের উপর ডানলো পিলো পেতে আরেকজন ওই কর্নারে। ভাগ্যিস ঘরটা বড় ছিল। এই ঝুলকালি চুনবালির মধ্যে মাটিতে শুস কি করে? ঝাঁটপাট বন্ধ কেন? ঝাঁটা নেই তোদের? ঝাঁটা থাকবে না কেন? ঝি নেই, কাজ ছেড়ে দিয়েছে। দেবে না? ঘরদোরের যা ছিরি, ও তো পাগল হয়ে যাবে। সে বলেছে মিস্ত্রি না বেরুলে সে আর ঢুকবে না, তাই নিয়মিত সাফাই হচ্ছে না। ওই মজুরদেরই 2টো করে টাকা দিয়ে ঘরটার মুছিয়ে নিচ্ছি, কিন্তু রোজা করছে বলে সব দিন ওরা বেশি খাটতে চায় না। কাল মোছেনি, কাল আগে আগে চলে গেছে। আজকে ঈদ কিনা, আজ ওরা ছুটি করেছে। আজ ঈদ প্লাস রথ, কোথাও না কোথাও কেলেঙ্কারি হবেই মনে হচ্ছে। 2-4টে ভালো রকম হাঙ্গামার স্টোরি আজ না হলেই নয়। ঘরের সুদূর কোণে একমাত্র চেয়ারটি দখল করে বসে কাগজ পড়তে পড়তে দীপু এতক্ষণে পরিতৃপ্ত সুরে কথাটা বলল। পায়ের কাছে মেঝে ভর্তি সিগারেটের ছাই, দেশলাই কাঠি, পোড়া সিগারেটের টুকরো, শূন্য প্যাকেট। হাতখানিক দূরেই শূন্য অ্যাস্ট্রেটি ঝকঝক হাসছে। দাদামণি দেখলেন এবং হুঙ্কার ছাড়লেন, ওঠ বেটা হিপ্পি, তোল সিগারেটের টুকরো। কেন, ওই অ্যাস্ট্রেতে ছাই ফেলতে পারো না? জগতে সবই নশ্বর, ছাই বা কি, ছাইদানি বা কি। এমনি একখানা মুখের ভাব করে দীপু পা দিয়ে টুকরোগুলো একত্র করতে থাকে।
দেখে দাদামণি খুশি হন, তারপরেই ভুরু কুঁচকে যায়, কান খাড়া করে শুনতে থাকেন। কোথায় একটা ঘস 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 শব্দ হচ্ছে যেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও তো মন্দ দিসনি। ও কিসের শব্দ? পালিশ মিস্ত্রি বাথরুমের পাথর পালিশ করছে। পালিশ? দাদামণি হেসে ফেলল। বাড়ির তো এই অবস্থা, এর মধ্যে আবার পালিশ? না না, বাথরুম রিপেয়ারিং পেন্টিং কমপ্লিট। পালিশ হলেই ওর কাজ শেষ। পঞ্চু এসেছে, ওর তো ঈদ নেই। এমনি সময়ে ঠিক মাথার উপরে অকস্মাৎ ঠটাং ঠটাং করে একটা বিকট শব্দ শুরু হয়। প্রচণ্ড শব্দ, বাড়ি কাঁপে। ও বাবা! দাদামণিও দৃশ্যত কেঁপে ওঠেন। ওটা আবার কি রে? কি পেটাচ্ছে ওটা? লোহার কিছু? ও কিছু না, ট্যাঙ্কটা ভাঙছে বোধহয়। ও কিছু না, ট্যাঙ্কটা ভাঙছে বোধহয়। কিসের ট্যাঙ্ক? কে ভাঙছে? কার হুকুমে ভাঙছে? দাদামণি ক্ষিপ্ত প্রায়। মানে ওই জলের বড় ট্যাঙ্কটা খুব পুরনো হয়ে ফুটো ফুটো হয়ে গিয়েছিল, তো ওটা বদল করেছি। এক পুরনো লোহাওয়ালা সেটা কিনেছে, সেই এসেছে ট্যাঙ্কটা কেটে টুকরো করে নিয়ে যাবে বলে। ও তাই বল। যাই বলিস খুকু, বাড়িটাকে সত্যি সত্যি স্টেশনে পরিণত করেছিস। ভদ্রলোকে থাকতে পারে এত রকম শব্দের মধ্যে? কাকিমাকে কি ভয়ঙ্কর কষ্ট দিচ্ছিস ভেবে দেখেছিস? ভাগ্যিস আর নিচে নামতে পারেন না। এই ঘরটা দেখলেই শিওর হার্টফেল কিংবা সেরিব্রাল। ওই বিভৎস আওয়াজেও আয়ুক্ষয় হচ্ছেই। সাউন্ড পলিউশন একেই বলে। বলতে বলতেই চোখ পড়ল ঘরের আরেক কোণে। যামিনী রায়, সুনীল, মাধব সব মাটিতে ফেলে রেখেছিস? তোল তোল, তুলে রাখ। কাকাবাবুর যত্নের এসব জিনিস তুই ধ্বংস না করেই ছাড়বি না দেখছি। বলতে বলতে নিজেই তুলতে শুরু করেন ছবিগুলো। জানিস আমেরিকায় এই ছবির এখন কত দাম? তার পাশেই একটা তেতলা রথ, কাগজের শিকলের মালায় অর্ধসজ্জিত, বাকি শিকল, কাঁচি, আঠা, রঙিন কাগজ সমেত ভুলুণ্ঠিত। কারিগরগণ বোধহয় অন্য কোনো দুষ্কর্মের টানে নিষ্ক্রান্ত হয়েছেন আপাতত। মোমবাতি, কাঁসর প্রস্তুত। ও আজ রথ, বৃষ্টি হবেই, আকাশও সেজে আসছে। আমি ঘুরেই আসছি, বৃষ্টি নেমে গেলে মুশকিল হবে। নে ঘরদোর গুছিয়ে রাখ, আমি 4-5টা নাগাদ ফিরে যেন সব টিপটপ দেখি। ভালো করে চা খাওয়াবি তখন। যেমন হঠাৎ এসেছিলেন তেমনই চলে গেলেন দাদামণি। আজকাল দুর্গাপুরে বদলি হয়েছেন, এবার বেশ মাস 3 বাদে এলেন। দাদামণি বেরুতেই ঝাঁটা ঝাড়ন নিয়ে লেগে পড়ি চুন বালি কুকুরের লোম সাফাইয়ে। গোপাল ঘোষ, যামিনী রায়দের তুলে রাখি স্টিরিও স্পিকার দুটোর মাথায়। কাপ, ডিশ, বোতল টোতল ট্রেতে করে সরিয়ে ফেলি। টুকরো টাকরাগুলো যথাসাধ্য তুলে ট্রে ভরে ভরে গুছিয়ে রাখি। জুতো টুতো সরিয়ে নিই। গমের ঝুড়ি আর কেরোসিনের টিন রান্নাঘরেই পাঠাতে হবে, তার আগে জানলাগুলো বন্ধ করি। প্রচণ্ড বৃষ্টি নেমেছে। দাদামণি না ভিজে যান, বাচ্চারা রথই বা টানবে কেমন করে? আমার পক্ষেও বেশি ভালোই হলো বৃষ্টি হয়ে। জলছাদটা এত খরচ করে যে ফের পেটানো হলো, পড়ার ঘরে জল পড়া বন্ধ হলো কিনা সেটা দেখার একটা পরীক্ষা হয়ে যাবে। পড়ার ঘরটা বৃষ্টির জলের চোটে অব্যবহার্য হয়ে গিয়েছিল। রহমান বলেছে 30 বছরের মধ্যে আর জল পড়বে না। পড়ার ঘর এমনই রিপেয়ার করেছে। জানলা টানলা বন্ধ করে ফের নজর করে দেখলুম এত ঝাটপাট দিয়ে ঝুড়ে গুছিয়েও ঘরটাকে 3rd ক্লাস ওয়েটিং রুম থেকে 2nd ক্লাস ওয়েটিং রুমেও উন্নীত করা যায়নি। অতগুলো ধাবড়া, বড় বেড কাভার জড়ানো পুটলি, মেঝে ভর্তি বই, খোলা খাট, খোলা টেবিল, খোলা স্টিরিও সিস্টেম, 2খানা ধামা, এসব যাবে কোথায়? হারমোনিয়ামের ওপর টিভি সেট, তার উপরে গোড়ে মালা। যাকগে যাক, আর পারি না। পুজোর লেখা সব বাকি। আজ মিস্ত্রি নেই। এই ফাঁকে কাগজ কলম নিয়ে মেঝের গদিতে উপুর হই। একটা বড় গল্প 8খানা লেখা হয়ে পড়ে আছে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। কড়কড়াত বাজ পড়ল কোথায়। সিজনের প্রথম বড় বৃষ্টি। শব্দটা খুব ভালো লাগছে। ট্যাঙ্ক কাটা বন্ধ রেখে মিস্ত্রি নেমে গেছে নিচে। পঞ্চু অবশ্যই ঘষে যাচ্ছে, তার শব্দকে ছাপিয়ে উঠেছে বৃষ্টির ঝমঝম। এই সময়ে 1 কাপ চা হলে হতো। ঝর্ণা, 1 কাপ চা হবে নাকি? ঝর্ণা। এই বাক্যে সোনার কাঠিতে হেঁট মুন্ডু দীপু প্রাণ পেয়ে জেগে উঠেই চেঁচাতে শুরু করে, ঝর্ণা, ঝর্ণা, চা, চা। সিঁড়িতে ঝর্ণার মাথা দেখা যায়। একগাল হেসে বলে,
চা হবে নে, রান্নাঘরে তুল কেলাম। সদা হাস্যময়ী ঝর্ণা বুড়ো আঙুল দেখায়। মানে রান্নাঘরে তুল কালাম কেন? জল পড়তেছে গো, জল। রান্নাঘর জলে থই থই করতেছে। চাল, আটা, তেল, চিনি সব ঘেটে ঘুরতে একাকার। সে কি করে হলো? কে জানে কি করে হলো। আমরা তো জিনিস সরাতেই টাইম পাচ্ছি নি। এই বাটি বসাই তো ওইখানে জল পড়ে, ওখানে থালা পাতি তো সেইখানে ঝরঝর করে জল। আমরা খালি ছুটোছুটি করে থালা বাসন পাততিছি আর ঘর পুঁছতিছি। একেবারে বোকা বাইনে দিচ্ছে। এখন চাটা হবে না, আগে একটু সামাল দিই। তো সামাল আর দিচ্ছ কোথায়? দিচ্ছ তো লেকচার, দীপু বলে। মা তো বলেছে আজ বৃষ্টিতে খিচড়ি রান্না হবে, তাই ভগবানই রান্নাঘরে আপনি আপনি খিচড়ি রেঁধে দিয়েছেন। দেখো কে যাও। দীপু এবার বলে, বাজে বকো না, রান্নাঘরে আবার জল পড়বে কি করে? জল তো পড়ে পড়ার ঘরে। সেই ঘর তো শুকনো খটখট করতেছে। এ নতুন ফুটো গো, আগে ছিল নি। জল পড়ছে তো চা করতে কি হয়েছে? আশ্চর্য। দীপু আর একটা যুক্তি খাড়া করতে চেষ্টা করে আর ঝর্ণার কাছে বকুনি খায়। ওদিকে লঙ্কা কাণ্ড হচ্ছে, বলে কিনা কি হয়েছে, তুমি নিজেই চা করে দেখো না। যা না দীপু, দেখ না একবার ব্যাপারটা কি। যাচ্ছি বাবা। এক কাপ চাও চাইবার উপায় নেই, অমনি সংসারের একটা কাজ ধরিয়ে দেবে বলে দীপু টিভির উপরে পা তুলে দিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলে, ইস দিদি, বাইরেটা কি সুন্দর হয়েছে। এবং উদাস গলায় গানও ধরে ফেলে। ওপরে যাবার কোনো লক্ষণ দেখায় না। সত্যি বাইরেটা ভারী মোহময় হয়েছে তো। সামনের কদম গাছটাতে বৃষ্টি যেন মণিমাণিক্যের মতো ঝকঝক করছে। মেঘমেদুর আবছা ঝাপসা আলোর মধ্যেও কি উজ্জ্বল ওর সবুজ রংটা। কে বলে আমাদের আদরের কলকাতা মুমূর্ষু। মা গো, কি মজা, দেখবে এসো, দিম্মার বারান্দায় নদী হয়েছে। নাচতে নাচতে টুম্পা এলো, হাতে স্প্যানের মলাটে বানানো নৌকো। নদীতে কত জল, অ্যাঙ্কেল ডিপের চেয়েও বেশি, আমার প্রায় নি ডিপ জল। দিদি নৌকো ভাসাচ্ছে, এটা নিয়ে 7টা হবে। দিম্মা বলেছে 7 ডিঙা। ওগুলো সব গিয়ে নালির মুখ বুঝিয়ে দেবে। এত বৃষ্টির মধ্যে নৌকো তো ভাসবে না, বৃষ্টি থামলে তবে। এত বৃষ্টি কোথায়, কমে গেছে তো, ভাসছে তো। বলতে বলতে টুম্পা নৌকা সমেত পালায় তেতলায়। পর মুহূর্তেই তার উচ্ছ্বসিত কণ্ঠ শোনা যায়, মা দেখবে এসো, কি মজা। দিম্মার ঘরের মধ্যেও কি সুন্দর জল ঢুকছে, ফ্লাডের মতন। তারপরেই মায়ের সেবিকা পুতুলের আর্তনাদ, ও দিদি, ও কানাই, কি হবে, ঘরে যে জল ঢুকছে, ঝাঁটা কোথায়? সমস্তই তোমাদের নৌকো ভাসানোর প্রতিফল। মূর্তিমতি অরসিকা হয়ে ব্যাঘ্র গর্জনে এবং ব্যাঘ্র ঝম্পনে তেতলায় ধাবিত হই এবং ঝাঁটা হস্তে জল ভরা বারান্দায় ঝাঁপিয়ে পড়ি। কানাই বা অমন কাব্যিক বাক্যবন্ধকে বাস্তবায়িত করার সুযোগ ছাড়বে কেন? ঝাড়ু হাতে এলো কানাই। সেও হাঁটু অবধি লুঙ্গি উঠিয়ে ঝাড়ু নিয়ে নেমে পড়ে টুম্পার নদীতে। দুজনে মিলে বুঝে যাওয়া নর্দমা ঝাঁঝরিকে আক্রমণ করি। এই মিস্ত্রি খেটেছে তো, চুন বালি সব ঢুকেছে বোধহয়। এক গাদা ভিজে কাগজের নৌকো সব তোলা হয়। ম্লান মুখে পিকো টুম্পা ঘরের মধ্যে দণ্ডায়মান। তাদের দিম্মা সান্ত্বনা দিচ্ছেন, 7 ডিঙা মাধুকরী ডুবেই থাকে দিদি, কিন্তু আবার ভেসে উঠবে দেখো। কিন্তু ওরা কিছুই শুনছে না। নর্দমার খনি গর্ভ থেকে কানাই একে একে স্বর্ণের নুড়ো, দেশলাই কাঠি, ইটের কুচি, শুকনো ফুলের মালা, এই জাতীয় প্রচুর রত্নরাজি উদ্ধার করছে। আস্তে আস্তে জলটা দিব্যি নামতে শুরু করলো। আমিও ঝাঁটা ফেলে নিশ্চিন্ত হয়ে রান্নাঘরের তুলকালাম পরিদর্শনে যাই। ছাদের মাঝখান দিয়ে জল পড়ছে। মেঝেই আমার একটা ধোয়া শাড়ি ব্লটিং পেপারের কাজে ব্যবহৃত হচ্ছে। চারিদিকে থরে থরে থালাবাটি, কাপ, ডিশ বিছানো, তার মধ্যে বৃষ্টির জল ধরা হচ্ছে। আমার সাধের জাপানি ছাতাটি কায়দা করে মিটসেফের সঙ্গে আটকে তার নিচে বসে একা একাই বেধড়ক রাগারাগি করে মিস্ত্রিদের চতুর্দশ পুরুষ উদ্ধার করতে করতে বাটনা বাড়ছে ঝর্ণা। রান্না করবার টেবিলের তলায় গ্যাস রিংটি নামিয়ে তার নিচে সঙ্গোপনে রান্না চড়ানো হয়েছে। ভয়ে চায়ের প্রসঙ্গ উত্থাপন না করে নিঃশব্দে কেটে পড়াই মঙ্গল মনে করে পা টিপে টিপে সরে আসি। পরিস্থিতি আয়ত্তাধীন। নিচে গিয়ে লেখাটা ধরতে হবে।
নিচে এসে ঘরে গিয়ে পায়ে যেন জলের মতোই কি ঠেকলো। আরে, এই ঘরে আবার জল আসবে কি করে? বোতল ভাঙলো নাকি? নজর করে দেখি বড় খাটের পালিশ করা খোলা অংশগুলি ভিজিয়ে দাপটে জলস্রোত আসছে। কোথা থেকে আসছে? দুটো জানলাই তো বন্ধ। জানলার ওপর বইগুলো তো শুকনো, তবে তো জানলা দিয়ে নয়। ভাঙা কাঁচ টাচ দিয়ে আসা অসম্ভব ছিল না, তবে সদ্য কাঁচ সবই সারানো হয়েছে। তবে ওই তো জলটা ধেয়ে আসছে বইয়ের র্যাকের তলা দিয়ে কুলকুলিয়ে, কাপড়ের পুটলির গা বেয়ে। কার্পেট ভিজিয়ে পুতুল উঠে গদিতে চড়ে বসেছে। টেলিফোন তো সরে যেতে পারেনি, তাই ভিজে যাচ্ছে। সর্বনাশ, এত জল কোত্থেকে আসছে? পুতুলটাও আশ্চর্য, সত্যি উঠে গেছে অথচ একটুও ঘেউ ঘেউ করেনি। করবেই বা কেন? জল তো চোর নয়, ডাকাতও নয় যে ঘরে ঢুকলে কুকুরকে চেঁচিয়ে তার জানান দিতে হবে। জল তো আউট অফ সিলেবাস। কিন্তু একটু আগেও তো জল টল ছিল না। এই তো ওপরে গেছি বারান্দা সাফ করতে, এর মধ্যে এত জল এলো কি করে? বৃষ্টি তো কমেই গেছে। দীপুটাই বা কেমন, চুপচাপ এর মধ্যে বসে আছে, দেখছে না? দীপু, হাঁকটি ছাড়ি প্রায় কাপালিকদের মতো। কিন্তু কোথায় দীপু? চেয়ার খালি। বাড়িতে চায়ের সুবিধে হবে না বুঝে তিনি নির্ঘাত পাড়ার দোকানে গেছেন। আশ্চর্য ছেলে, সংসার শুদ্ধ চুলোয় যাক, তার দৃষ্টিপাত নেই। চা সিগারেট হলেই হলো। পিকলো, টুম্পা, কানাই, ঝর্ণা, পুতুল, শিগগিরি নেমে আয়, শিগগিরি। নিচের বৈঠকখানা ভেসে গেল জলে। আমি আমার সংসারের টোটাল ম্যান পাওয়ার ব্যবহার করতে চেষ্টা করি। প্রত্যেকটি মানুষকে মোবিলাইজ না করলে ও সংকটের মোচন অসাধ্য। জল বৈঠকখানায়? ও মা, কি মজা! কই কই কই, সত্যি বলছি তো? মহল্লাসে কলরোল করতে করতে দন্ত বিকশিত করে দুই কন্যা লাফাতে লাফাতে এসে পড়ে। ঠাস ঠাস করে দুই থাপ্পড় কষাতে ইচ্ছে করলো আমার। এটা যে সমূহ বিপদ, ওরা তা বুঝতে পারছে না, মজা পাচ্ছে। মেঝেভর্তি আমাদের যাবতীয় ভূসম্পত্তি, বই, রেকর্ড এবং অন্যান্য সবই যে মুহূর্তের মধ্যে জলমগ্ন ও বিনষ্ট হবে। এই ঘরে যে বান ডেকেছে ওরা কিছুই টের পাচ্ছে না। নির্বোধ শিশু কাহাতক। জলের উৎস সন্ধানে তার গতিপথ অনুসরণ করে পাশের ঘরে উপস্থিত হই। কাপড় ঢাকা খাট, কাপড় ঢাকা গোদরেজ আলমারির মাঝখান দিয়ে বাঁশের ভাড়ার তলা দিয়ে বিপুল ক্রমবর্ধমান জলরাশি খবরের কাগজ ঢাকা দেওয়া ট্রাঙ্ক, সুটকেস, ড্রেসিং টেবিলের তলা ভিজিয়ে ছুটে এসে আমার পদসেবা করে সানন্দে আমাকে অভ্যর্থনা জানায়। উৎস নর্দমা। কোণে নর্দমাটি দিয়ে বাইরে রেনওয়াটার পাইপের প্রবল জলকল্লোল অনায়াসে দোতলার শয়নকক্ষে অনুপ্রবেশ করছে। মাথার ওপর 3 তলার বারান্দায় কানাই তখনও সিংহ বিক্রমে ঝাঁটা নিয়ে জলযুদ্ধ চালাচ্ছে। তার সংমার্জনী ঝঙ্কার শুনতে পাচ্ছি। মুহূর্তে ঘটনাটি পরিষ্কার হয়ে যায়। যত জল আমরা ওপর থেকে ঠেলে দিচ্ছি সব জল বেগে পালিয়ে এসে আমারই শোবার ঘরে শেল্টার নিচ্ছে। কোনো বিশেষ কারণে জল একতলায় নামতে পারছে না। কি সর্বনাশ! প্রথমে ওপর থেকে জল নামা রুখতে হবে। কানাই, ও কানাই, ঝাঁটা বন্ধ কর, ঝাঁটা বন্ধ কর। বলতেই কানাইয়ের আরো জেদ চেপে গেল। সে তো নিচের সমস্যা জানে না। আমি যত চেঁচাই ঝাড়ু থামা, ও তত বলে আমার কোনো কষ্ট হচ্ছে না দিদি, এই তো আরেকটুখানি, জল সব সাভার। তার রোগ চেপেছে, বারান্দা সে নির্জলা করবেই। অপুতুল, ও ঝর্ণা, প্লিজ কানাইকে থামাও। বারান্দার জল বারান্দাতেই থাকা ভালো। ও জল নাবিয়ে কাজ নেই, জলটা থাকুক, জলটা থাকুক। নর্দমা বুঝিয়ে দাও, বরং নর্দমার মুখে নেতা গুজে দাও। শুনে কানাই ভাবলে দিদির মাথা খারাপ হয়েছে। সে আরো জোরে ঝাঁটা চালায়। নিজের কানকে অবিশ্বাস করেও পুতুল ও ঝর্ণা নিচে আসে এবং ব্যাপার দেখেই রান্নাঘরে দৌড়য়। এ কেলোর কীর্তি, ওয়্যার ফুটিং এর মোকাবিলা করতে হবে। যেই যা পারে থালা বাসন নিয়ে, বালতি ডেকচি নিয়ে হাজির। টম্পা, পিকলো সমেত কাশি নিয়ে, কড়া নিয়ে মেঝের জল ছেঁচে বালতি ডেকচিতে তোলা হতে লাগলো। কুতুল হঠাৎ জেগে উঠে ঘরে এত লোক, এত হইচই দেখে বেধড়ক চেঁচাতে শুরু করলে। হট্টগোল শুনে পালিশ মিস্ত্রি পঞ্চু ছুটে এলো এবং অবস্থা দেখে বললে, জালিটা ভেঙে না ফেললে জল বের করা যাবে না। বলেই কোথা থেকে একটা লোহার রড এনে ঝাঁঝরিটা ভাঙতে শুরু করে দিলে। আমি চেষ্টা করছি একবার গদিটা টেনে সরাবার। রেকর্ডগুলো ভাগ্যিস জলের যাত্রাপথে নেই, ঘরের অন্য পাশে আছে। একবার লেপ তোষকের পুটলিটা নাড়াতে চেষ্টা করছি, করতে কিছুই পারছি না। পুতুল 2 হাতে ঝাঁটাটা ক্রিকেট ব্যাটের মতো বাগিয়ে ধরেছে, 2 হাতে জল পেটাচ্ছে।
তার চেষ্টা জলটাকে বই আর গদির দিক থেকে সরিয়ে দরজার দিকে পাঠাবার। যে যার পজিশন নিয়ে নিয়েছে। ঝর্ণা দরজার কাছে দীপুর একটি জিন্স জিপ ছোলার মতো করে দুটো পা দুহাতে ধরে ছেঁচে ছেঁচে ঘরের সব জল নিয়ে সিঁড়িতে ফেলেছে। এতক্ষণে কানাইও নিচে এসেছে। এসেই আধা ভিজে লেপ তোষকের গন্ধমাদনটা ও ঘরের খাটে তুলেছে। স্টিরিও স্পিকার দুটো গদির ওপর তুলেছে। ও ঘরে খাটের নিচে থেকে সুটকেসগুলো বের করে শুকনো জায়গায় রাখছে আর বলছে, যত ঢ্যাকন সবই উপরে আর যত জল সবই নিচে, আর বিলাইতি সুটকেস সব ভিজে গেল গা। হঠাৎ জল ছাঁচা ফেলে টুম্পা কেঁদে উঠল, আমার রথ একদম ভিজে গেল, ও মা আমার রথ। আর পিকো চেঁচাচ্ছে, মা মা স্টিরিও স্টিরিও। স্টিরিওর মা কি করবে অত বড় জিনিসটাকে? কানাই দুই হাতে তুলে হঠাৎ লক্ষণের ফল ধরা অবস্থায় পড়ল। সেটাকে নামানোর জায়গা নেই। বিন্ধ্য পর্বতের মতো কুঁজো হয়ে অনন্ত অপেক্ষায় রয়ে যায় কানাই। প্রত্যেকেই আমরা চেঁচাচ্ছি, প্রত্যেককে নির্দেশ এবং উপদেশ দিচ্ছি একই সঙ্গে, এবং মা ওপর থেকে অনবরত তার ঘন্টিটা এক নাগারে বাজিয়েই চলেছেন পাগলা ঘন্টার মতো, আর বলছেন, ওরে তোরা সবাই কোথায় গেলি? ওপরে কেউ নেই কেন? বারান্দায় যে এখনো অনেক জল রয়ে গেল। এদিকে দোতলায় তো প্রত্যেকের কাসাবিয়াঙ্কার অবস্থা। কারুরই স্টেশন ছেড়ে নড়বার উপায় নেই। মা বেচারি কিছুই টের পাচ্ছেন না। ইতিমধ্যে একতলায় 3টে অধৈর্য ডোরবেল বাজলো। কেউই সাড়া দিতে পারছে না। ওদিকে পঞ্চু ঝাঁঝরি ভেঙে ফেলে সর্বনাশ করেছে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজেই উঠিছে বিপুল রোষে। বিনা বাধায় দ্বিগুণ বেগে ঘরে জলপ্রবেশ ঘটছে। আবার বেল, আবার এবার ঝাঁটা হাতে তুলে পুতুল ও শানকি হাতে পিকলো উঁকি দিল। নিচে ধোপ দুরস্ত দুজন অধীর অভিযোগ নিরত ভদ্রলোক, আমাদেরই নিচের তলার বাসিন্দারা। আমাদের ঘরে আপনাদের জল ঢুকছে, একটু যদি জলটা না সামলান তবে স্বচক্ষে দেখে যান জল সামলানো হচ্ছে কি হচ্ছে না। উপর থেকে উত্তর যায়। তারা স্বচক্ষে দেখতেই আসছিলেন, কিন্তু অত্যুৎসাহী ঝর্ণা অত না বুঝে আরেক ক্ষেপ জল ছাড়ে এবং নায়াগ্রার মতো জলপ্রপাত হঠাৎ সিঁড়ি বেয়ে নেমে তাদের হাঁটু অবধি সিক্ত করে দেয়। দোতলায় সিঁড়ি বেয়ে জল নেমে একতলার দরজার তলা দিয়ে ওদের ঘরে ঢুকেছে। চৌকাঠ না থাকার কুফল। দরজার নিচে দুটো বস্তা লাগিয়ে দিন। এবার আমিই চেঁচাই, সিঁড়ির নিচে আছে। নিচের ভদ্রলোকরা যথার্থই ভদ্র এবং বুদ্ধিমান। মুহূর্তেই বুঝে নেন এটা সংকটজনক মুহূর্ত এবং সঙ্গে সঙ্গে রেস্কিউ পার্টিতে যোগ দেন। অর্থাৎ দৌড়ে নিচে গিয়ে বৃষ্টির মধ্যে উঠোনে বেরিয়ে রেন ওয়াটার পাইপটি পরিদর্শনে লেগে যান। উপুর হয়ে চিত হয়ে উঠোনে শুয়ে নানাভাবে নল খোঁচাখুঁচি করে তাদের ডায়াগনোসিস হলো, নল তো জ্যাম, একেবারে অনেক দূর পর্যন্ত, একেবারে কংক্রিট হয়ে গেছে। মিস্ত্রিরা ভেতরে সিমেন্ট ফেলেছে নিশ্চয়ই। অতএব পাইপ ভর্তি হয়ে গিয়ে জলটা দোতলায় ঢুকছে। এবার শুরু করলেন নলটি ভেঙে ফেলার ব্যর্থ প্রচেষ্টা। তাই দেখে আমার মনে পড়ে গেল, আরে লোহাওয়ালা কোথায় গেল? সেই যে ট্যাঙ্ক ভাঙছিল, তার তো যন্ত্র আছে। লোহাওয়ালা রকে বসে বিড়ি খাচ্ছিল। বেনির সঙ্গে মাথা না হোক, মাথার সঙ্গে বেনি, ট্যাঙ্কের সঙ্গে রেন ওয়াটার পাইপও পাবে শুনে মহা উৎসাহে সে ছেনি হাতুড়ি নিয়ে লেগে পড়ল। ঠঠাং ঠঠাং ঠঠাং। কিন্তু তার আগেই যুবক পঞ্চুর রডের অবিরাম ধাক্কার কাছে 50 বছরের পুরনো বেনটি আত্মসমর্পণ করলো। আর কত সইবে? পঞ্চু সমানে খুঁচিয়েই যাচ্ছে। তার দৃঢ় ধারণা এখানেই কিছু জমে আছে। তার খোঁচানোর চোটে মূর্ছে ধরা লোহার নলটি গর্ত হয়ে গেল এবং দোতলার উপর থেকে দুটো নল দিয়ে নোংরা জল কিছু ইট পাটকেল স্বর্ণের নুড়ো সমেত প্রবল ধারায় নিচে কর্মরত পরোপকারী ভদ্রলোক এবং লোহাওয়ালার মাথায় ঝাঁপিয়ে পড়ল। আমি তো ভয় কাটা। ছি ছি, কি কাণ্ডটাই হয়ে গেল। কিন্তু মানুষের মন ভারী আশ্চর্য বস্তু। ভিজে যাওয়া মানুষগুলির কণ্ঠ দিয়ে যে উল্লাসধ্বনি নির্গত হলো, সেটা রবি শাস্ত্রীর ছক্কা মারার সময়ই মানায়। পঞ্চুকে দেখাচ্ছিল রবি শাস্ত্রীর মতো। জল ঢোকা বন্ধ। এবারে রিল্যাক্স করে আমরা দোতলার জলকর্মী বৃন্দ ঘরের জল, বারান্দার জল, সিঁড়ির জল, যাবতীয় জল সাফ সুতরো করতে থাকি।
আমার হাঁটুর কাছে কাপড় তোলা, হাতে নারকেল ঝাঁটা, এক মনে ঘরের জল ঝাঁট দিচ্ছি। ওয়াটার ফুটিং থেকে এবারে গার্হস্থ্য পর্যায়ে নেমে এসেছে কর্মের জাতীয় চরিত্র। এবার শুনতে পাই পাগলা ঘন্টির সঙ্গে সঙ্গে শয্যাবন্দি মা চেঁচাচ্ছেন, ওরে ভাত পোড়া গন্ধ বেরোচ্ছে যে, ওপরে কি কেউ নেই? ঝর্ণা জিভ কেটে ছুটলো ওপরে। হঠাৎ আমার কানের কাছে, দিদি। কে রে? চমকে উঠি। দুটি ছেলে। আমরা এসেছিলাম মধুকৈটক থেকে। এবারে আমাদের পুজো সংখ্যাটা আজ থাক, বুঝলেন, এখন খুবই ব্যস্ত। যদি একটা প্রেমের কবিতা, এটা শুধুই প্রেমের কবিতা সংকলন। আজ থাক ভাই, আরেক দিন, কেমন? এখন ভাবতে পারছি না, দেখতেই তো পাচ্ছেন। ও, ঘরে জল ঢুকে গেছে বুঝি? কি করে ঢুকলো? আরেকদিন সব বলবো, রোববার সকালে আসবেন। আপন মনে ঝাড় দিতে থাকি। ছেলে দুটি চলে যায়। প্রেমের কবিতাই বটে। দিদি আবার। আমি শওকত। ঈদ মুবারক। ওহ, শওকতের পরনে ধবধবে নতুন পোশাক, হাতে একটা কাগজের বাক্স। খাবার দাবার আছে বলে মনে হয়। মিষ্টি, কাবাব, যাই থাকুক, এই কি তার সুযোগ্য সময়? ঈদ মুবারক শওকত। সরি, আমি আজ একটু। এটা ধরুন দিদি, পিকো টুম্পার জন্য একটু পেস্ট্রি। কেমন করে ধরবো? হাতে তো ঝাঁটা, দেখছো না বাড়ির কি অবস্থা? দেখবে না কেন? কিন্তু শওকত বড় ভদ্র ছেলে, খানদানি পরিবার তাদের। সে এসব কেলেঙ্কারির মুহূর্তগুলি দেখেও দেখে না, যেন এটাই আমার স্বাভাবিক জীবনযাত্রা। এই সিঁড়িতে জলপ্রপাত, এই হাতে ঝাড়ু নিয়ে হাঁটু বের করে অতিথি আপ্যায়ন, যেন কিছুই হয়নি, সবই যথাযথ আছে। ইংরেজি এবং লখনৌই ভদ্রতায় এখানে একটা মিল আছে। হঠাৎ যেন বাতাসে গন্ধ পেয়ে দুই মেয়ে হঠাৎ উদয় হয়। হাঁটু অবধি গোটানো ভিজে জিন্সে একজন, আর যত্রতত্র ভিজে ন্যাকড়ার মতন ফ্রকে আরেকজন। দুজনেরই হাতে পুষ্পপাত্রের মতো ধরা দুটি শানকি, তাতে নোংরা জল। শওকতের হাতে বাক্স দেখেই লোভী টুম্পা চকচকে চোখে প্রশ্ন করে, কি গো শওকত মামা, বাক্সে কি আছে? শওকত যেন বেঁচে যায়। বাক্স বাড়িয়ে ধরে সে বলে, কিছু না, সামান্য পেস্ট্রি, নে তোরা খেয়ে ফেল। অমনি ঘাড় কাত করে কোঁকড়া চুল ভরা মাথা এগিয়ে আকাশ বাতাল ব্যাপী একটি হাঁ করে টুম্পা। দাও। তার মুখে ফেলে দিতে হবে, এটা সম্ভব নয়। পিকো ভদ্রভাবে বলে, ওই টেবিলে রাখো, ওটা শুকনো জায়গা, আমরা পরে নিচ্ছি। তুমি ওই চেয়ারটাতে বসতে পারো, ওটা বোধহয় শুকনো চেয়ার। আজ বাড়িতে যা কাণ্ড, বাপরে। হাম তুম এক কামরে মে বন্ধ হো। নিচে উচ্চৈস্বরে গান গাইতে গাইতে চাপরীতি চিত্তে দীপুর প্রবেশ এবং আর্তনাদ। একি, সিঁড়িতে এত জল কেন? কানাই, কানাই, নেতার বালতি নিয়ে আয়। এত জল এলোই বা কোত্থেকে? বলতে বলতে ওপরে এসে দীপুর চক্ষু স্থির। সর্বনাশ, বই, রেকর্ড সব ভিজে গেল নাকি? স্টুডিওটা, টিভি সব তুলে রেখেছো তো? গেছে, সব গেছে। তুই যা, ফুটপাতের দোকানে গিয়ে চা খা ততক্ষণ। ঘরে যে জল ঢুকছে খবরটাও তো দিবি। ছিলি তো এই ঘরে। জানলে তো দেব, আগে তো ঢুকছিল না। ঢুকলো কখন? ইস, হেভি কেলো করে রেখেছো দেখছি। আমি কেলো করেছি? না না, মানে কেলো হয়ে রয়েছে। কেলোর তুই আর কি দেখলি? এখন ঝর্ণা পুতুল ঘর মুছছে, কানাই সিঁড়ি মুছছে। ওই জলেই ফিনাইল গুলে নেওয়া হয়েছে। সবাই এখন হাসি হাসি মুখে বলছে, তত বেশি ক্ষতি হয়নি যতটা হতে পারত। এটাই যদি রাত্রে হতো, যখন সবাই ঘুমিয়ে। পর্দা, তোয়ালে, ফ্রক, ইজের যা কিছু হাতের কাছে পাওয়া গেছে সবই তখন ব্যবহার করা হয়েছে ঘরের জল শুষে নেওয়ার মহৎ উদ্দেশ্যে। এক মনে কানাই সিঁড়ি মুছছে যেটা দিয়ে, সেটা দীপুর পাজামা। দীপু দেখেও চিনতে পারল না। ও কি সর্বনাশ করেছে বলে সে লাফিয়ে পড়ে তুলে নিল ভিজে চুপচুপে একটা চামচের প্যাকেট। ইস, বাসা থেকে খসে পড়া মৃত পক্ষী শাবকের মতো ব্যর্থ প্যাকেটটিকে আদর করে আবার ফেলে দেয়। বৃষ্টি ধরে গেছে, লাজুক লাজুক একটু হলুদ রোদও উঠেছে।
পুতুল বসে গেল ভিজে পুঁটলিগুলো নিয়ে। ঘরে ঘরে সর্বত্র মেলে দেওয়া হতে লাগলো ছেঁড়া ভিজে বাতিল কাপড় চোপড়ের রাশি। মা চেঁচাচ্ছেন, ও কি রে, খাটের বাজুতে ভিজে কাপড় দিল কে? তুলে নে, তুলে নে, পালিশের আসবাবে জল ঠাকাতে নেই। মা যদি জানতেন নিচের খাটটা কেমন ভাবে জলসিক্ত হয়েছে আজ। মেঝে বিছিয়ে দেওয়া হলো ভিজে বইয়ের রাশি। পাখা খুলে দে, পাখা ঘুরল না, লোডশেডিং। ঈদ প্লাস রথ, তবুও লোডশেডিং। ওহো, নিচে তো শওকত বসে আছে। শওকতকে চা মিষ্টি দে তো পিকো। শওকত মামাকে চা মিষ্টি দাও তো ঝর্ণা দি। অরণ্যদেবের ঢাক বাদকদের মতো নির্দেশটি রিলে হয়ে গেল। কিন্তু আমিও অরণ্যদেব নই, ঝর্ণাও নয় অরণ্যের অধিবাসী। সে সাফ সাফ বলে দেয়, আমি কাউকে চা মিষ্টি দিতে পারবো নি বাপু, অগ্রে আমাকে কাপড় ছাড়তে হবে নি। সর্ব অঙ্গ ন্যাতা জবরা, ভিজে ঢোল, চা দাও বললেই হলো। থাক থাক দিদি, আমার আজ চা খেতে না ইচ্ছে নেই, আমি বরং যাই, পরে একদিন আসবো। শওকত উঠে দাঁড়ায়। এই বাড়িতে এই মুহূর্তে সভ্যভব্য শওকত বড্ড বেশি বেমানান। এতক্ষণে মনের মতো ভূমিকা পেয়ে দীপু এগিয়ে আসে। চলো চলো শওকত, আমরা বরং ধীরেনের দোকানে গিয়ে ঈদ স্পেশাল চা খেয়ে আসি। এ বাড়ি থেকে এখন কাটিয়া পড়াই মঙ্গল। গুড লাক দিদি, ঈদ মুবারক। শওকত ভদ্রতা ভুলে হেসে ফেলে, পা বাড়ায়। বারান্দায় ভিজে কার্পেট ঝুলছে, চতুর্দিকে ভিজে কাপড়, ঘর বাড়ি ঝকঝক তকতক করছে। চুন বালি ঝুলকালি সব ধুয়ে মুছে পরিষ্কার। আমরা সবাই পরিষ্কার শুকনো কাপড় পরে চুল টুল বেঁধে আধা চা খেতে খেতে গল্প করছি। বিদ্যুৎ এসে গেছে, পাখা ঘুরছে, বই শুকোচ্ছে। তবুও বুকের সেই ধরফরানিটা কমছে না কিছুতেই। এখনো বুকের মধ্যে হাতুড়ি এমার্জেন্সি কালোচিত উদ্বেগ। কিছুক্ষণ আগের ঘরের মধ্যে উচ্ছ্বসিত জলরাশিটার দৃশ্য ভুলতে পারছি না। নিচে বেল বাজলো। পাট ভাঙা পাজামায় ফর্সা গেঞ্জিতে টেরিকেটে চুল আঁচড়ে শ্রীমান কানাই দরজা খুলে দিল, গুন 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 গাইতে গাইতে। উফ, কি বৃষ্টি, কি বৃষ্টি, কাজকর্ম আজ কিচ্ছু হলো না। বলতে বলতে ওপরে এসে পড়লেন দাদামণি। বৈঠকখানা ঘরে ঢুকতে ঢুকতে দাদামণি বললেন, কিরে, রথ সাজানো কমপ্লিট? শুকনো মেঝে থেবড়ে বসে টুম্পা তখন রথের গা থেকে ভিজে কাগজ খুলছে, আর নতুন কাগজ, কাঁচি, আঠা নিয়ে পিকো বসে গেছে নতুন মালা শেকল তৈরি করতে। চারিদিকে তাকিয়ে দাদামণি উচ্ছ্বসিত। বাহ, এ যে ম্যাজিক রে! এই দেখে গেলুম ঝুলকালি চুনকালি, আর এর মধ্যেই যে দিব্যি ফেস লিফটিং হয়ে গেছে। পরিষ্কার ঝকঝকে মেঝে, সিঁড়ি থেকে ঘর পর্যন্ত যেন ধুয়ে মুছে রেখেছিস। এই তো চাই, কে বলে খুকু সংসারী হয়নি? বলতে বলতে দাদামণি চেয়ারে মেলে রাখা দুটো ভিজে বাতিল ব্লাউজের ওপরে বসে পড়লেন।